Hello dear students, welcome to LearnStart YouTube channel. I am Siddiq sir. সিডিপিতে যে সমস্ত থিওরি রয়েছে সেগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট পপুলার এবং এটা মানব জীবনের বিশেষ করে হ্যাবিট ফরমেশনের ক্ষেত্রে একটা হাইলি ইম্পর্টেন্ট থিওরি নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব। সমস্ত রকম ডাউট এই ভিডিও থেকে আশা করি কেটে যাবে। আজকের ভিডিওতে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি অর্থাৎ প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এটি আইভান পেত্রোভিচ প্যাভলভ, একে সংক্ষেপে প্যাভলভ বলা হয়। তো তিনি একটা ক্ষুধার্ত কুকুরকে নিয়ে তার এই এক্সপেরিমেন্টটা, এই পরীক্ষাটা করেছিলেন। এই থিওরিটা কি ছিল সেটা তো বলবই, সেটা তো জানাবই। তার সাথে এক্সামে কি ধরনের কোশ্চিন আসতে পারে, এইবারে 2024-এ কী ধরনের কোশ্চিন আসতে পারে সেগুলো আমি এই ভিডিওতে আপনাদের সামনে প্র্যাকটিস করাবো, আলোচনা করে দেব। এবং এই আলোচনার মধ্যে কয়েকটা এমসিকিউ এর উত্তর আপনাদেরকে কমেন্টে অবশ্যই দিতে হবে। আর কমেন্টে যদি আপনাকে সঠিক অ্যান্সার দিতে হয় তাহলে আপনাকে থিওরিটাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। ওকে, আর রেগুলার যারা আপনারা খাতা লিখছেন, হ্যাঁ, তারা অবশ্যই আজকেও এই থিওরিটা ভালোভাবে আগে বুঝে তারপরে ভিডিওটাকে আবার রিপিট করে থামিয়ে খাতায় নোট করে নিয়েন। আমার কাছে একবার আপনারা সেই খাতাগুলো হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে পাঠিয়ে সেগুলোকে ভেরিফাই করিয়ে নিন ঠিক কি ভুল হয়েছে। আর বাকিরা কি করছেন, আপনারা কি পড়াশোনা ছেড়ে দিলেন নাকি? তাহলে আপনারাও খাতা বের করে খাতায় এগুলোকে নোট করুন। হ্যাঁ, আর আপনারা যদি ডিটেলস নোটগুলো নিতে চান আমার চ্যানেলে, হ্যাঁ, আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা সাবজেক্টে 5টা সাবজেক্টের উপরেই ডিটেলস নোট আমি আপনাদেরকে প্রোভাইড করছি। সেইগুলো আপনাদেরকে সামান্য কিছু প্রাইস দিয়ে পারচেস করে নিতে হবে। যদি আপনারা সেইগুলো ডিটেলস নোটগুলো যদি লিখিতভাবে যদি আপনারা নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। ওকে, তো যাই হোক, আপনারা যারা পড়াশুনো করছেন ভিডিও দেখে আপনারা খাতায় নোট করে নিলে আরও বেশি ভালো হবে। তো যেটা বলছিলাম যে পরীক্ষা যখনই হোক, আর আপনার তো ডিএলএড কমপ্লিট বা ডিএলএড করেছেন, তাহলে আপনি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন। আর এই যোগ্যতাকে আপনাকে প্রমাণ করে দেখাতে হবে, তাই তো? আর পরীক্ষায় পাস করাটাই আপনার প্রমাণ এখানে পাবে। আপনি কি পরীক্ষায় পাস করতে চাইছেন না, খাতাগুলো নোট করছেন না, ভিডিওগুলো পুরোটা দেখুন, বুঝুন ব্যাপারটাকে। যদি কোথাও অসুবিধা হয় আমাকে এখানে জানাতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে আমার কাছ থেকে এগুলো ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারেন। ওকে, তো এর জন্য শুধুমাত্র এমসিকিউ পড়লে চলবে না। হ্যাঁ, যেভাবে বলা হচ্ছে সেভাবে আগে করুন, চ্যানেলের পাশে থাকুন, আমি আপনাদের সাথে রয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে যদি প্র্যাকটিস সেটগুলো নিতে চান, শুধুমাত্র প্র্যাকটিস সেট 150 মার্কের প্র্যাকটিস সেট, প্রত্যেক দিন 150 মার্কের জন্য একটা করে প্র্যাকটিস সেট পাবেন। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে একটা করে পিডিএফ আপনার কাছে চলে যাবে। এর জন্য সামান্য কিছু প্রাইস রাখা হয়েছে, আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তো যাই হোক, আমরা যেটা শুরু করছিলাম যে ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি। ক্লাসিক্যাল মানে হচ্ছে প্রাচীন মানে পুরনো। ওকে, তো ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে হচ্ছে অনুবর্তন। এই প্রাচীন অনুবর্তন তত্ত্ব, অনুবর্তন মানে হচ্ছে সহজ কথায় বুঝতে গেলে আমরা বলবো এটাকে অভ্যাস তৈরি, হ্যাবিট ফরমেশন। অ্যাকচুয়ালি এই হ্যাবিট ফরমেশন বা অভ্যাস তৈরি বা অনুবর্তন এটা কি জিনিস বা কাকে বলে আপনাদেরকে আমি একটুখানি উদাহরণ দিয়ে বলতে পারি। এখানে দেখুন একটা আচার রাখা আছে, তো আমি বলবো আপনাদেরকে, দেখুন একটা উদ্দীপক এবং একটা প্রতিক্রিয়া, এই দুটো শব্দ মনে রাখবেন। উদ্দীপক এবং প্রতিক্রিয়া কি বুঝতে পারলেন না তো? ধরুন এখানে আপনাকে একটা আচার দেখানো হলো, তাহলে কি হবে? আপনার জিভেতে লালা আসবে। ওকে, এখানে আচারটা হচ্ছে উদ্দীপক। এই যে আচারের ফলে আপনার জিভেতে লালা আসলো, এই লালাটাকে বলা হয় প্রতিক্রিয়া। তাহলে যেটার জন্য আপনার কিছু প্রতিক্রিয়া রেসপন্স করছেন, যেটার জন্য করছেন সেটাকে বলা হচ্ছে উদ্দীপক বা স্টিমিউলাস বা স্টিমিউলি।
ওকে, এবং জিভেতে লালা আসা এটা হচ্ছে প্রতিক্রিয়া করলেন আপনি, হ্যাঁ, তা এটাকে বলা হচ্ছে রেসপন্স। ওকে, তো একটা নির্দিষ্ট উদ্দীপকের জন্য একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া রয়েছে। যেমন আপনাকে যদি এখন আচার দেখালাম, তাহলে আপনার জিভেতে লালা ক্ষরণ আসছে, লালা নিঃসরণ হচ্ছে। বা আপনাকে যদি ভয় দেখানো হয়, ছুরি দেখানো হয়, বা পুলিশের হাতের বন্দুক যদি দেখানো হয়, তাহলে আপনাকে একটা ভয় আপনার মধ্যে আসবে। তাহলে এখানে এই যে ছুরি বা বন্দুক বা আচার, এইগুলো হচ্ছে উদ্দীপক, এবং আচারের ফলে জিভেতে লালা নিঃসরণ হওয়া বা আপনার যে ছুরি বা বন্দুক দেখে ভয়, এগুলো এক একটা প্রতিক্রিয়া। তাহলে একটা নির্দিষ্ট উদ্দীপকের জন্য একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া রয়েছে, এবং এইটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করে দেখালেন আমাদের সামনে আইভান পেত্রোভিচ প্যাভলভ। ওকে, তো প্যাভলভ একটা সুন্দর একটা থিওরি আমাদের সামনে তুলে ধরলেন। এই থিওরিটাকে আমরা কেন দিলেন, হ্যাঁ, সেটাকে তো আমরা জানবো। এই থিওরির মধ্যে কি কি ছোটোখাটো জিনিসগুলো রয়েছে, সেই টুকরো টুকরো জিনিসগুলো আমরা এই ভিডিওতে ভেঙে 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 একদম এমনভাবে তৈরি করব, হ্যাঁ, যেন আমরা নিজেরা আর কোনো দিন অন্য কোনো নোটস বা অন্য কোনো ভিডিও আমাদের দেখার যেন প্রয়োজন না পড়ে। বোঝাতে পারলাম? তো এই যে একটা নির্দিষ্ট উদ্দীপকের পরিবর্তে জন্য একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া ঘটলো। এইবারে দেখুন, ধরুন আচারটার পরিবর্তে অন্য কোনো জিনিস আপনাকে দেখানো হলো, যার জন্যে আচারের পরিবর্তে আপনার জিভেতে লালা, আচার দেখানো হলো না, তবুও আপনার জিভেতে লালা আসছে। এই যে যার জন্যে হলো, আচারের পরিবর্তে যেটাকে ব্যবহার নিয়ে এসে আবার আপনার সেই সেম প্রতিক্রিয়া সৃষ্টি করা হচ্ছে আপনার মধ্যে, সেইটাকে বলা হচ্ছে অনুবর্তন প্রক্রিয়া। এইটাকে প্যাভলভ একটা সুন্দরভাবে আমাদের সামনে বাস্তব উদাহরণের মাধ্যমে তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই পরীক্ষাটা করেছিলেন। এইগুলোর জন্য আপনাকে বলবো। কেন এগুলো বললাম, এতক্ষণ এগুলো বললাম কেন? কারণ একটা টপিক, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি আজকের টপিকটা। তো এই টপিকে যদি আপনি হেডিংটাই ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে সেই পড়াটা বেশি দিন আপনার মনে থাকবে না। তাই ক্লাসিক্যাল কেন বলা হচ্ছে, কন্ডিশনিং কেন বলা হচ্ছে, এগুলো আমি আপনাদেরকে বাংলায় বোঝাবার চেষ্টা করছি। কন্ডিশনিংয়ের কথা বললাম, ক্লাসিক্যাল মানে কি না, ক্লাসিক্যাল বলা হয়েছে কারণ এর আগে এই কন্ডিশনিংয়ের উপরে আর অন্য কোনো থিওরি তৈরি হয়নি এর আগে, এটাই ছিল সর্বপ্রথম। তার মানে এর পরে হয়েছে অনেকগুলো, তো পরে হয়েছে মানে কি, তার আগে সর্বপ্রথম যেটা, সেটাকে সব প্রাচীন বলা যেতে পারে, তাই একে ক্লাসিক্যাল বলা হয়েছে। ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরি বা বাংলায় এটাকে বলা হচ্ছে প্রাচীন অনুবর্তন তত্ত্ব। ওকে, এইবার এই পরীক্ষায় প্যাভলভ প্রাণী হিসেবে একটা ক্ষুধার্ত কুকুরকে নিলেন, একটা ডগ নিলেন, এবং বস্তু হিসাবে একটা ঘন্টা এবং কিছু খাদ্য বস্তু নিলেন, ফুড নিলেন, যেটাকে বলা হচ্ছে মাংসের গুঁড়ো নিয়েছিলেন একটা প্লেটে বা থালায়। ওকে, তো এই যে দেখুন এই চিত্রটা, এই চিত্রের এইটা দিয়ে কিন্তু এই প্যাভলভ খাবারটাকে কুকুরের সামনে দিয়েছিলেন। ওকে, তো যাই হোক, আরও কিছু উপকরণ নিয়েছিলেন, যেগুলোর নাম আমি আপনাদেরকে এই ভিডিও চলতে চলতে আপনাদের সাথে শেয়ার করব, বলে দেব। ওকে, তো এইগুলো নিয়ে প্যাভলভ তার ল্যাবে গিয়ে তার এক্সপেরিমেন্টটা, তার পরীক্ষাটা করেছিলেন। তিনি কেবলমাত্র এই কুকুরের উপরেই পরীক্ষা করেছিলেন এটা না, তিনি অনেক ধরনের প্রাণীর উপরে পরীক্ষা করেছিলেন। তার মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তিনি এই পরীক্ষাটা 1890 সালে, মানে 1890 সালের দিকে শুরু করেছিলেন। তো পরে থেকে আরও, মানে এটা তো একদিনই হয়নি, বেশ কয়েক বছর ধরে, 10 বছর 14 বছর ধরে এই কাজগুলো করেছিলেন, তারপরে এইগুলো হয়েছে, একদিনে হয়নি কিন্তু। যাই হোক, প্যাভলভ, এই এখানে একটি ছবি দেখছেন, এটা ইনি হচ্ছেন প্যাভলভ। তো এর পুরো নাম হচ্ছে আইভান পেত্রোভিচ প্যাভলভ। কি না, আইভান পেত্রোভিচ প্যাভলভ। তো তিনি রাশিয়ান শারীরতত্ত্ববিদ ছিলেন, ফিজিওলজিস্ট, সায়েন্টিস্ট বলা হতো তাকে কিন্তু সাইকোলজিস্ট বলা হতো না। হ্যাঁ, তিনি কিন্তু শারীরতত্ত্ববিদ ছিলেন, শারীরতত্ত্ব বিশারদ ছিলেন। ওকে, বিশেষ করে মনে রাখবেন, তার যে পরীক্ষাগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে শারীরবৃত্তীয় ব্যাখ্যার উপরে প্রতিষ্ঠিত ছিল। তো 1904 খ্রিস্টাব্দে তিনি তার এক্সপেরিমেন্টটা করেছিলেন, এবং তিনি যে চিকিৎসা শাস্ত্রে ছিলেন, তার জন্যে এই 1904 সালে একটা নোবেল প্রাইজ তাকে দেওয়া হয়। এই কথাটাকে মনে রাখবেন। এইবার আমরা চলে যাব তার পরীক্ষায়। এক্সপেরিমেন্ট অন এ ডগ।
হ্যাঁ, কুকুরের ওপরে একটা পরীক্ষা করেছিলেন। ঠিক আছে, আমরা এইটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করব, সঙ্গে থাকবেন। ওকে, দেখুন, প্যাভলভ কুকুরের লালা নিঃসরণের উপরে, কুকুরের লালা নিঃসরণ বা লালা ক্ষরণের উপরে পরীক্ষাটা করেছিলেন। প্যাভলভ তার ল্যাবে, হ্যাঁ, তার ল্যাব মানে কি, পরীক্ষাগার, এই পরীক্ষাগারে কুকুরের লালাক্ষরণের পরিমাপের জন্য, হ্যাঁ, একটা কুকুরের লালা গ্রন্থিতে একটা কাইমোগ্রাফ নামক একটা যন্ত্র সেট করে দিয়েছিলেন। কি না, তার কুকুরের লালাক্ষরণ যে লালা গ্রন্থি রয়েছে সেখানে একটা কাইমোগ্রাফ নামক একটা যন্ত্র তিনি সেট করে দিয়েছিলেন। এইখানে দেখুন, এইটা দিয়ে একটা কুকুরের লালাক্ষরণ পরিমাপের একটা যন্ত্র এখানে লাগানো হয়েছে। তো তার লালা গ্রন্থিতে কাইমোগ্রাফ নামে একটা যন্ত্র সেট করে দিয়েছিলেন তিনি এরপরে, অর্থাৎ প্যাভলভ নিজে ওই পরীক্ষামূলক পরিস্থিতিতে কুকুরকে খাবার দিতেন। হ্যাঁ, এবং খাবার দেওয়ার ঠিক আগে মুহূর্তে একটা ঘন্টা ধ্বনি বাজাতেন। মানে কুকুরকে খাবার দিতেন ঠিকই, কিন্তু খাবার দেওয়ার আগে তিনি একটা কাজ করতেন। কি করতেন? এই যে বেলটা দেখতে পাচ্ছেন, এই বেলটা কিন্তু তিনি বাজাতেন, এবং বেল বাজানোর শেষ হতে না হতেই কুকুরের সামনে খাবার দিয়ে দিতেন। হ্যাঁ, এই ঘটনার বেশ কিছুদিন পুনরাবৃত্তি করলেন। মানে আবার খাবার দিতেন, কিন্তু খাবার কখন দিতেন? আগে ঘন্টা বাজাতেন, ঘন্টা বাজানোর কিছুক্ষণ বাজালেন, দিয়ে ঘন্টা ধ্বনি আবার আওয়াজটা এবার শেষ হতে আসছে, এই মুহূর্তে কিন্তু আবার খাবার দিলেন। এইরকম বেশ কিছুদিন ধরে করতে থাকলেন। কেন করতে থাকলেন? কি বললাম না, আগে একটা বেল বা একটা ঘন্টা বাজাতেন, এবং এই আওয়াজ শেষ হওয়ার আগে মুহূর্তে কুকুরকে খাবার দিতেন। হ্যাঁ, দেখা গেল প্রথম দিকে এই যে ঘন্টা বাজলো, এই ঘন্টা বাজলে কুকুর কি করতো? প্রথম দিকে চমকে উঠতো। হ্যাঁ, এই আওয়াজে সে চমকে উঠতো এবং কানকে খাড়া করে শুনতো যে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, কান খাড়া করতো, এটা একটা সজাগ ভাব হতো। অর্থাৎ কুকুরের মধ্যে একটা সজাগ ভাব, এই প্রতিক্রিয়া দেখা যেত। কিন্তু এই ঘটনা যখন পুনরাবৃত্তি করা হলো, অর্থাৎ কুকুরটিকে বোঝানো হলো যে ঘণ্টা ধ্বনি বাজানোর সাথে সাথেই খাবার আসবে, ঘণ্টা ধ্বনি বাজানোর আওয়াজ শেষ হতে না হতেই তার সামনে খাবার আসবে, এইটা তাকে অভ্যাস করিয়ে দেওয়া হলো। আর খাবার দেখে কুকুরের একটা স্বভাব ছিল যে তার লালাক্ষরণ হবে। কিন্তু এই প্রক্রিয়া চলতে চলতে হঠাৎ করে প্যাভলভ চালাকি করে একদিন ঘণ্টা ধ্বনি বাজিয়েছিলেন ঠিকই, ঘণ্টা ধ্বনি আওয়াজটা শেষও হলো ঠিকই, কিন্তু কুকুরের সামনে খাবার আর দিলেন না। এতে করে কি হলো? কুকুর জানতো যে ঘণ্টা ধ্বনি শেষ মানে আমার সামনে খাবার আসবে, আর এটা বুঝেই কুকুরের লালাক্ষরণ হতে শুরু করলো। হ্যাঁ, এইটা এমন একটা অবস্থা আসলো যখন শুধুমাত্র ঘণ্টা ধ্বনি শুনেই কুকুরের আমরা দেখতে পেলাম সেই প্রতিক্রিয়া, মানে লালাক্ষরণ। ঠিক আছে, শুধুমাত্র ঘণ্টা ধ্বনিতে লালাক্ষরণ হয়ে গেল। এটাকেই প্যাভলভ বললেন অনুবর্তিত আবর্ত ক্রিয়া। কি বললেন না, অনুবর্তিত আবর্ত ক্রিয়া। মনে রাখবেন ভালো করে এই জায়গাটা, অনুবর্তিত প্রতিক্রিয়া বললেন না। কি বললেন তিনি বললেন, হ্যাঁ, প্যাভলভ নিজে বললেন, হ্যাঁ, যে এটা অনুবর্তিত আবর্ত ক্রিয়া, অর্থাৎ কন্ডিশন রিফ্লেক্স, কন্ডিশন রেসপন্স কিন্তু তিনি বলেননি, তিনি বলেছেন কন্ডিশন রিফ্লেক্স। হ্যাঁ, এই রিফ্লেক্স কিন্তু আজকে আমরা বলবো না, বা এখনকার যুগে কিন্তু রিফ্লেক্স বলবো না। কেন বলবো না? এটাকে আবর্ত ক্রিয়া বলা যায় না, কারণ হচ্ছে কি, আবর্ত ক্রিয়া মানে হচ্ছে যেটা জন্মগতভাবে হয়, কিন্তু কুকুরের কি এটা জন্মগতভাবে হয়েছে যে ঘণ্টা ধ্বনিতেই লালাক্ষরণ? না, এটাকে তার মধ্যে অভ্যাস তৈরি করানো হয়েছে। তাই বর্তমানে মনোবিজ্ঞান এটাকে অনুবর্তিত আবর্ত ক্রিয়া না বলে অনুবর্তিত প্রতিক্রিয়া বললেন, এটা বর্তমানে মনোবিজ্ঞান বলেছেন। ওকে, অর্থাৎ কন্ডিশন রেসপন্স বললেন, অর্থাৎ CR, সংক্ষেপে CR বললেন। তাহলে এখানে আপনারা কি মনে রাখবেন? এখানে একটা বললাম লালাক্ষরণ, তো এই লালাক্ষরণটাকে বলা হচ্ছে কন্ডিশন রেসপন্স বা আবর্ত প্রতিক্রিয়া। ওকে, অর্থাৎ এই লালাক্ষরণটাই কিন্তু পরবর্তীতে অনুবর্তিত হয়েছে, পরিবর্তন হয়ে গেছে। কার সাথে পরিবর্তন হয়েছে? না, ঘণ্টা ধ্বনির সাথে পরিবর্তন হয়েছে। এই জন্য ঘণ্টা ধ্বনিকে বলা হবে CS, অর্থাৎ কন্ডিশন স্টিমিউলাস। যার ঘণ্টা ধ্বনিতে যার প্রতিক্রিয়া ছিল UR, ছিল সজাগ ভাব। সজাগ ভাব ছিল। UR মানে হচ্ছে আনকন্ডিশন রেসপন্স। এগুলো পুরো নাম পরীক্ষায় থাকবে।
খাদ্যবস্তুকে বলা হচ্ছে ইউএস। ইউএস মানে হচ্ছে আনকন্ডিশনড স্টিমিউলাস, অর্থাৎ অনাবর্তিত উদ্দীপক। ইউএস খাদ্যবস্তু হচ্ছে ইউএস। পরীক্ষায় থাকতেও পারে যে ইউএস, প্যাভলভের পরীক্ষায় ইউএস কি ছিল, অর্থাৎ তখন অপশন থাকবে লালাকরণ, ঘণ্টাধ্বনি, খাদ্যবস্তু নাকি সজাগ ভাব। তো ইউএস মানে হচ্ছে আনকন্ডিশনড স্টিমিউলাস, অর্থাৎ যে উদ্দীপকটা পরিবর্তন হয়নি, হ্যাঁ, যেখানে হচ্ছে খাদ্যবস্তুর পরিবর্তন হয়নি। এবং সজাগ ভাব ইউআর, যেটাকে বলা হচ্ছে আনকন্ডিশন রেসপন্স, এটা হচ্ছে কি, যে প্রতিক্রিয়াটা পরিবর্তন হয়নি, যেটা হচ্ছে সজাগ ভাব, এর কোনো পরিবর্তন করানো হয়নি। দেখুন এখানে একটা ছক করে দেওয়া হয়েছে। প্রথমে ঘণ্টাধ্বনি বাজানো হলো, তারপরে এর প্রতিক্রিয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে সজাগ ভাব। নেক্সট ডেতে আমরা দেখলাম ঘণ্টাধ্বনিতে সজাগ ভাব হলো, তারপরে যখন খাদ্যবস্তু দেওয়া হলো তখন হচ্ছে লালাকরণ। এই প্রতিক্রিয়াটা বারবার চলতে 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 আমরা দেখলাম এই ঘণ্টাধ্বনি আস্তে আস্তে লালাকরণ নিয়ে আসছে। হ্যাঁ, ঘণ্টাধ্বনি কিন্তু লালাকরণ, এখন খাদ্যবস্তু আর দেওয়া হচ্ছে না, এবার ঘণ্টাধ্বনিতেই লালাকরণ হয়ে যাচ্ছে। এই জন্য এইটাকে বলা হচ্ছে অনুবর্তিত প্রতিক্রিয়া। হ্যাঁ, অনুবর্তিত প্রতিক্রিয়া। তো এইটাকে ঘণ্টাধ্বনি, এটাকে বলা হয় S1, হ্যাঁ, বা স্টিমুলাস 1। সজাগ ভাব এটাকে বলা হচ্ছে R1, হ্যাঁ। খাদ্যবস্তু এটাকে বলা হচ্ছে S2, হ্যাঁ, বা স্টিমুলাস 2। এবং লালাকরণ এটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া 2 বা R2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে S1 R1, S2 R2। এটাও কিন্তু পরীক্ষায় থাকে। তো এইগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে, এইগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। এরপর আমরা জানবো দুই একটি কথা, হ্যাঁ, এখান থেকে দুই একটি কথা আমরা জানবো, যেটাকে বলা হচ্ছে সংযোগাত্মক এবং বিয়োগাত্মক পরিবর্তন, বা পরিবর্তনটাকে বলা হচ্ছে অনুবর্তন। কি বললাম না, সংযোগাত্মক ও বিয়োগাত্মক অনুবর্তন, অর্থাৎ পজিটিভ অ্যান্ড নেগেটিভ কন্ডিশনিং। এটা কি না, সংযোগাত্মক বলা হচ্ছে, দেখুন আমরা প্যাভলভের পরীক্ষায় যে বর্ণনা দিলাম তাতে দেখলাম এই ধরনের পদ্ধতিতে, হ্যাঁ, একটা উদ্দীপক এবং একটা প্রতিক্রিয়ার মধ্যে একটা কৃত্রিম সংযোগ স্থাপন করানো হলো। হ্যাঁ, অর্থাৎ একটা প্রতিক্রিয়া করতে শেখানো হলো, যে এটা ঘণ্টাধ্বনিতেই যেন তার প্রতিক্রিয়া লালাকরণ হয়, এটা করতে শেখানো হলো। তো এই ধরনের অনুবর্তনটাকে বলা হবে সংযোগাত্মক অনুবর্তন বা পজিটিভ কন্ডিশনিং বলা হয়। কি বললাম না, বললাম দেখুন আমরা কি দেখলাম, প্যাভলভের পরীক্ষায় দেখলাম যে একটা উদ্দীপক এবং একটা প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ ঘটানো হয়েছিল প্রথমে, যে ঘণ্টাধ্বনিতে সজাগ ভাব, খাদ্যবস্তুতে লালাকরণ। ওকে, কিন্তু দেখা গেল তাকে ঘণ্টাধ্বনিতেই লালাকরণ ঘটানো হলো। এই যে একটা উদ্দীপকের সাথে, হ্যাঁ, আর একটা প্রতিক্রিয়া ঘটানো হলো, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে সংযোগাত্মক অনুবর্তন বা পজিটিভ কন্ডিশনিং। আবার বারবার পুনরাবৃত্তির ফলে এইগুলো যদি বারবার করে দেওয়া হয়, বারবার যদি পুনরাবৃত্তি করা হয়, যে ঘণ্টাধ্বনি বাজানো হলো, খাবার দেওয়া হলো না, তাহলে লালাকরণ হবে, এইগুলো যদি বারবার করা হয় তাহলে প্রাণী কিন্তু রেগে যাবে। হ্যাঁ, প্রাণী কিন্তু তার মন খারাপ হয়ে যাবে, বিরূপ ফললাভ তার কাছে যদি আসে, তাহলে প্রাণীটি সেটাকে উপেক্ষা করতে শুরু করবে। অর্থাৎ ও কিন্তু বুঝে যাবে যে আমার সাথে এগুলো করা হচ্ছে, হ্যাঁ, মানে আমাকে এগুলো উপেক্ষা করা হচ্ছে, আমার সাথে বেইমানি করা হচ্ছে। তাহলে সে প্রাণী কিন্তু বুঝে যাবে। হ্যাঁ, বারবার যদি এভাবে করা হয় তাহলে কি হবে, আর কি লালাকরণ হবে? ঘণ্টাধ্বনিতে কি লালাকরণ আসবে বারবার যদি এভাবে করতে থাকে? অবশ্যই আসবে না। তাহলে এই ঘটনাকে বলা হবে বিয়োগাত্মক অনুবর্তন বা নেগেটিভ কন্ডিশনিং। ওকে, তাহলে পরীক্ষায় থাকতে পারে যে আপনার বারবার পুনরাবৃত্তির ফলে প্রাণীর বিরূপ মনোভাব সৃষ্টি হওয়াতে যে রেসপন্স করে না, প্রতিক্রিয়া করে না, সেই প্রক্রিয়াকে কি বলে? তাহলে আপনি বলবেন বিয়োগাত্মক অনুবর্তন। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে নেগেটিভ কন্ডিশনিং। তারপরে আমরা আর একটা হাইলি ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জানবো, যেটাকে বলা হচ্ছে অপানুবর্তন। হাইলি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি লিখে রাখুন ভালো করে, এই জায়গাটা পরীক্ষায় থাকতে পারে। অপানুবর্তন বা এটাকে বলা হচ্ছে ডিকন্ডিশনিং। কি বলা হয় না, ডিকন্ডিশনিং, অপানুবর্তন। দেখুন আমরা যে সংযোগাত্মক ঘটালাম বা বিয়োগাত্মক ঘটনা, দু ধরনের আমরা অনুবর্তন দেখতে পেলাম। এগুলো কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়, বারবার করতে থাকলে এগুলো কিন্তু হবে না। হ্যাঁ, পরীক্ষা করে দেখা গেছে ওই কুকুরকে যদি বারবার ঘণ্টাধ্বনি করার পর খাবার দেওয়া না হয় তাহলে কি হবে? তাহলে কিছুদিন পর তার আর লালাকরণ হয় না। এইভাবে অনুবর্তনের শক্তিটার বিলোপ ঘটে। হ্যাঁ, এই ধরনের
অনুবর্তনকে লোপ পাওয়াকে, এই অনুবর্তনের লোপ পাওয়াকে বলা হচ্ছে অপানুবর্তন বা ডিকন্ডিশনিং। বোঝাতে পারলাম? কি বললাম না, সংযোগাত্মক হোক বা বিয়োগাত্মক হোক, সংযোগাত্মকেরও যদি ক্ষমতা দুর্বল হয়ে পড়ে বা বিয়োগাত্মকের ক্ষমতা যদি দুর্বল হয়ে পড়ে, হ্যাঁ, তাহলে যে অনুবর্তনের ক্ষমতাটা যে লোপ পেল, এই ক্ষমতাটাকে লোপ পাওয়াটাকে বলা হবে অপানুবর্তন। ঠিক আছে? তাহলে কিছুদিন পর তার যদি লালাক্ষরণ আর না হয়, বারবার একই রকম করার ফলে যদি তার লালাক্ষরণটা না হয়, অর্থাৎ অনুবর্তনের শক্তিটা যদি বিলোপ হয়ে যায়, তাহলে এই লোপ পাওয়ার ঘটনাটাকে বলা হবে অপানুবর্তন। মনে থাকবে? তাহলে এইগুলো মনে রাখবেন। এবং আমরা যেটা জানবো যে এই অপানুবর্তন প্রক্রিয়াটা যে আমরা অনুবর্তন প্রক্রিয়া দেখলাম, যে প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া, এটার শিক্ষাক্ষেত্রে কি গুরুত্ব রয়েছে। চলুন তাহলে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব। তো প্রাচীন অনুবর্তন ক্ষেত্রে যে প্রক্রিয়া, এটা বয়স্কদের ক্ষেত্রে সেরকমটা কার্যকরী না হলেও শিশু শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে হাইলি ইম্পর্টেন্ট একটা মানে জায়গা দখল করে নিয়েছে এই প্রাচীন অনুবর্তন তত্ত্বটা। প্রাচীন অনুবর্তন তত্ত্বটা শিশু শিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে যে শিশুদের যে আমরা শেখাই, হ্যাঁ, এই অনুবর্তনের মাধ্যমেই কিন্তু আমরা শিখিয়ে থাকি। কেমন করে না, দেখুন, আমরা যখন এদেরকে বর্ণ চেনাই, হ্যাঁ, অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, হ্যাঁ, এই যে এ বি সি ডি এইগুলো আমরা যে শেখাই, বা আমরা অ আ ক খ এইগুলো যে বলি, এগুলো বারবার রিপিট করে 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 হ্যাঁ তাদেরকে বলতে হয়। হ্যাঁ, এই ভাষা শিক্ষার ক্ষেত্রে এই অনুবর্তন প্রক্রিয়া ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা নামতা শেখানোর ক্ষেত্রে বা শব্দ উচ্চারণ করার ক্ষেত্রে, অক্ষর চেনার ক্ষেত্রে আমরা এই অনুবর্তন প্রক্রিয়া ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো এই জায়গাগুলো আমরা বলতে পারি। তাছাড়া আমরা অভ্যাস দূরীকরণের ক্ষেত্রে, যেমন বানান ভুল করার ক্ষেত্রে, হ্যাঁ, বারবার যদি সেই বানানটা লিখতে বলা হয়, বলতে বলা হয়, তাহলে কিন্তু এই বানানগুলো ভুল হবে না। ঠিক আছে? বা অশ্লীল শব্দ উচ্চারণ অথবা মুদ্রা দোষ ইত্যাদির মতো যে অবাঞ্ছিত অভ্যাসগুলি রয়েছে শিশুর মধ্যে, সেগুলো প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার মাধ্যমে দূরীভূত করা যায়। ঠিক আছে? তাছাড়া আমরা যেটাকে বলবো শিক্ষকের আচরণ এবং তার সাথে অনুবর্তন হয়। শিক্ষক শিক্ষিকার প্রতি যে শ্রদ্ধা, শিক্ষক শিক্ষিকার প্রতি যে ভালোবাসা, তাদের প্রতি যে ভয় বা ঘৃণা, এইগুলো তাদের আচার আচরণ, তাদের পোশাক পরিচ্ছদ, অভ্যাস, এগুলোর সাথে পরিবর্তিত হয়ে যায়। তাই শিক্ষকের আচরণ হবে অনুকরণযোগ্য, হ্যাঁ, এবং তার যে পোশাক সেটা হবে মার্জিত। ঠিক আছে? তো এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে। শিশু শিক্ষার ক্ষেত্রে প্যাভলভের গুরুত্ব একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। হ্যাঁ, তো এই জায়গাগুলো আপনাদেরকে মনে রাখতে হবে এবং এই জায়গাগুলো আপনারাকে বারবার বলবো, এইগুলোকে খাতায় নোট করুন। প্রাইমারি টেটের ক্ষেত্রে এই কথাগুলোকে ভালো করে জানলেই হবে। তাছাড়া আরও দু একটি কথা যদি বলার থাকে, আমরা সেগুলো এমসিকিউ এর মধ্যে আলোচনা করেছি। এছাড়াও আরও অজস্র এমসিকিউ এর উপরে হবে। এখানে আলোচনা করলে ভিডিও অনেক লং হয়ে যায়, তাই এর উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পিডিএফগুলো আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে রেখেছি। আপনারা সেগুলো প্রিন্ট আউট করে পড়তে থাকুন। যেখানে অসুবিধা হবে আমার কাছে সেগুলো জেনে নিন। ওকে, চলুন তাহলে আমরা আজকের যে কয়েকটি এমসিকিউ এখানে আলোচনা করছি সেগুলো এক ঝলক দেখে নেওয়া যাক। ওকে, আচ্ছা, শুরু করার আগে আমি বারবারই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যে বেল বাটনটা রয়েছে সেটাকে একটু হাত দিয়ে অন করে রাখুন। হ্যাঁ, তাহলেই কিন্তু আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুব সহজেই পাবেন। যাই হোক, আমরা 1 নম্বর এমসিকিউগুলো দেখে নেওয়া যাক। তো চলুন তাহলে 1 নম্বর এমসিকিউ হচ্ছে আধুনিক শিখন তত্ত্বের, অর্থাৎ ফাদার অফ মডার্ন লার্নিং থিওরি। হ্যাঁ, এই মডার্ন লার্নিং থিওরির ফাদার কাকে বলা হয়, অর্থাৎ জনককে? অপশন এ জে.বি. ওয়াটসন, অপশন বি জিন পিয়াজে, নাকি অপশন সি লেভ ভাইগটস্কি, নাকি অপশন ডি আইভান পেত্রোভিচ প্যাভলভ। তো আধুনিক শিখন তত্ত্বের জনক বলা হয় আইভান পেত্রোভিচ প্যাভলভকে। হ্যাঁ, ভালোভাবে মনে রাখবেন, এগুলো পরীক্ষায় আসতে পারে।
এরপরে 2 নম্বর প্রশ্ন দেখব। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্যাভলভের তত্ত্বটিকে বলা হয় টাইপ 1 শিখন, টাইপ 2 শিখন, টাইপ 3 শিখন নাকি টাইপ 4 শিখন। তো প্যাভলভের তত্ত্বটাকে টাইপ 1 শিখন বলা হয়। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। টাইপ 1 বলা হয়েছে এটাকে 1 নম্বর তত্ত্ব যদি আমরা লার্নিং থিওরির মধ্যে রাখতে পারি এটাকে, হ্যাঁ, যার জন্য এটাকে টাইপ 1 বলা হয়েছে। নেক্সট যেটা দেখবো আমরা এরপরে ক্লাসিক্যাল অপারেন্ট কন্ডিশনিং থিওরি বা স্কিনারের যে সক্রিয় অনুবর্তন রয়েছে সেটাকে টাইপ 2 বলা হবে। তো আমরা আজকে যেটা পড়লাম প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, এটাকে প্যাভলভের তত্ত্বটিকে বলা হবে টাইপ 1 শিখন। ওকে, চলুন তাহলে এরপরের প্রশ্নে 3 নম্বর প্রশ্ন আমরা দেখবো না, 4 নম্বর প্রশ্ন আমরা দেখবো। 3 নম্বর প্রশ্ন আমরা ঘুরে এসে দেখবো। এখন আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাচীন অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো। তো প্রাচীন অনুবর্তন কার দ্বারা নিয়ন্ত্রণ হয়? অপশন এ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অপশন বি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, নাকি অপশন সি পরাশতন্ত্র স্নায়ুতন্ত্র, নাকি অপশন ডি প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। কিন্তু অপারেন্ট কন্ডিশনিং যেটা বা সক্রিয় অনুবর্তন যেটা সেটা অপশন বি হয়ে যাবে। এই ক্ষেত্রে 4-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে অপশন এ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ওকে, চলুন তাহলে এর পরের প্রশ্নে 5 নম্বর প্রশ্ন দেখুন। এখানে বিকট শব্দের ভয়ে, ভালো করে প্রশ্ন পড়বেন, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় থাকে। বিকট শব্দের ভয়ে একটি শিশুর মধ্যে একটি অশিক্ষিত প্রতিক্রিয়া, মানে অশিক্ষিত বলতে এখানে অবাঞ্ছিত একটা প্রতিক্রিয়া দেখা গেল। এটি আশ্চর্যের কিছু নয়, কারণ হতেই পারে। তাই বজ্রপাতের আওয়াজেও একই ভয় তৈরি করা যেতে পারে বা তৈরি করা উচিত, হ্যাঁ, বা তার হবে এটা বলা যেতে পারে। এটি একটি উদাহরণ। এটা কিসের উদাহরণ? অপশন এ কন্ডিশনড স্টিমিউলাস বা স্টিমিউলি বলা হয় বা সিএস, নাকি আনকন্ডিশনড স্টিমিউলি বা ইউএস, নাকি কন্ডিশনড রেসপন্স বা সিআর বা কন্ডিশনড রেসপন্স, নাকি অপশন ডি আনকন্ডিশনড রেসপন্স বা ইউআর। তাহলে এখানে একটা প্রতিক্রিয়া আর একটা প্রতিক্রিয়া হয়েছে। তাহলে এখানে কি হয়েছে না কন্ডিশন রেসপন্স হয়েছে, হ্যাঁ, আনকন্ডিশনড হয়নি কিন্তু এটা, হ্যাঁ, মানে অপরিবর্তন থাকেনি, কন্ডিশন হয়েছে, শর্তে কোনো একটা শর্তের উপরে এই রেসপন্সটা হয়েছে। তো এটাকে বলা হবে আপনার কি কন্ডিশন রেসপন্স, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এই পুরো নামগুলো ভালোভাবে দেখে নেবেন। চলুন তাহলে এর পরের প্রশ্নে চলুন। এরপরে হচ্ছে 6 নম্বর প্রশ্ন। প্রাচীন প্যাভলোভীয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি হলো অপশন এ দেখুন S1R1, এখানে S2R2। অপশন বি বলা হচ্ছে S1R আর S2, আর এখানে অপশন সি S1S2R1R2, আর এখানে বলা হচ্ছে S1R2 S2R1। তাহলে এখানকার অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, হ্যাঁ। অপশন ডি কিন্তু দেখুন এখানে ভুল আছে, হ্যাঁ, S1-এর পরে R1 হতো, এখানে R2 দেওয়া আছে, এটা হবে না। আর এটা ধারাবাহিকভাবে বি এবং সি এ বলা হয়েছে, যার জন্য এগুলো ভুল আছে। এখানে সঠিক উত্তরটা এই সাংগঠনিক রূপটা হয়ে যাবে আপনার কোনটা? অপশন এ S1R1 S2R2। এই S1 এবং R2 এর মধ্যে যে একটা সংযোগ ঘটানো হয়েছে, এটাকেই বলা হচ্ছে অনুবর্তন প্রতিক্রিয়া। এরপরে 7 নম্বর প্রশ্নে শিখনের ক্ষেত্রে অনুবর্তন এস টাইপ লক্ষ্য করা যায় কোন তত্ত্বে? শিখনের যে তত্ত্বগুলো রয়েছে তার সেই কোন তত্ত্বে এস টাইপ লক্ষ্য করা যায় বা এস টাইপ থিওরি কোন তত্ত্বকে বলা হয়? তাহলে অপশন এ প্রাচীন অনুবর্তন তত্ত্বে, নাকি অপশন বি সক্রিয় অনুবর্তন তত্ত্বে, নাকি অপশন সি সংযোজনবাদ তত্ত্বে, আর অপশন ডি এর আছে সমগ্রতাবাদ তত্ত্বে। তো এর সঠিক উত্তরে যাবে এস টাইপ বলা হবে প্রাচীন অনুবর্তন তত্ত্বে, হ্যাঁ। আর আর টাইপ যেটা হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্বকে বলা হচ্ছে আর টাইপ, কিন্তু প্রাচীন অনুবর্তন তত্ত্ব হবে এস টাইপ, অর্থাৎ স্টিমিউলাস বেসড টাইপ এটা একটা। ওকে, চলুন নেক্সট প্রশ্নে প্যাভলোভীয় প্রাচীন অনুবর্তনে প্রাণী কেমন থাকে? মানে প্রাণী বলতে যে কুকুরটা ব্যবহার করা হয়েছিল সেই কুকুরটা কেমন অবস্থায় ছিল? অপশন এ আংশিকভাবে নিষ্ক্রিয় থাকে, নাকি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থাকে, নাকি অপশন সি আংশিকভাবে সক্রিয় থাকে, নাকি অপশন ডি সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থাকে।
সক্রিয় থাকে। তো এর সঠিক উত্তর কী হবে? দেখুন, প্রাণীটা নিজে থেকে কিন্তু কোনো ধরনের প্রতিক্রিয়া করেনি, তাকে প্রতিক্রিয়া করতে বাধ্য করা হয়েছে। বারবার ঘণ্টা ধ্বনি বাজিয়ে তার সামনে খাবার নিয়ে এসে সে কিন্তু কুকুরটা ইচ্ছা করে কোনো কিছু করেনি। হ্যাঁ, কোনো সময় একটুও কিন্তু এখানে সক্রিয় ছিল না, যার জন্য এর সঠিক উত্তরে যাবে অপশন বি, সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় থাকে প্রাণী। ওকে, এখানে প্রাণীকে কোনো কিছু করতে হয় না, প্রাণী এখানে নিষ্ক্রিয় থাকে, প্রাণীকে এটা করতে বাধ্য করানো হয়। অপশন ডি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর, 8-এর বি। এরপরে চলুন 9 নম্বর প্রশ্ন, মাত্র আর 3টি প্রশ্ন রয়েছে, 11 নম্বর পর্যন্ত প্রশ্ন রয়েছে। 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, অনুবর্তনের অপর একটি অবস্থার নাম উদ্দীপকের অনুশীলন, প্রতিস্থাপন, স্থানান্তর নাকি রূপান্তর। তো উদ্দীপকের প্রতিস্থাপন, হ্যাঁ, একটা উদ্দীপকের পরিবর্তে আর একটা উদ্দীপক একই কাজ করছে, ঠিক আছে। তো একটা উদ্দীপক খাদ্যবস্তু, এর খাদ্যবস্তুর কাজটা কে করেছিল? ঘণ্টাধ্বনি। হ্যাঁ, এই ঘণ্টাধ্বনিতেই লালাক্ষরণ হয়েছিল, এটা উদ্দীপকের প্রতিস্থাপন বলা হয়। তো অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে চলুন, প্যাভলভের পরীক্ষায় খাবার দেওয়ার আগে ঘণ্টাধ্বনির ফলে কুকুরের লালা নিঃসরণ, এটাকে কি বলা হয়? তো এটাকে ন্যায়ার্থক সাপেক্ষীকরণ বলা হয়, সদর্থক সাপেক্ষীকরণ বলা হয়, নাকি সাধারণ সাপেক্ষীকরণ, নাকি এদের কোনোটিই নয়। তো ঘণ্টাধ্বনির ফলে কুকুরের লালা নিঃসরণ হয়েছিল খাবার দেওয়ার আগে, তো এটাকে ন্যায়ার্থক সাপেক্ষীকরণ বলা যাবে না, এটাকে সদার্থক সাপেক্ষীকরণ। হ্যাঁ, এটার মিল ছিল বলে এটা করা হয়েছিল, তো এটা পজিটিভ রেসপন্স হবে, এটা সদার্থক সাপেক্ষীকরণ উত্তর সঠিক হবে, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে 11 নম্বর প্রশ্ন, এখানে দেখুন, প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় সিএস বলতে বোঝায়। তো সিএস বলতে কি বোঝায়, এর সঠিক উত্তর কি হবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। অপশন এ ছিল কারেক্ট স্টিমিউলাস, অপশন বি ছিল কিউমুলেটিভ স্টিমিউলাস, অপশন সি হয়েছে কন্ডিশনড স্টিমিউলাস এবং অপশন ডি হচ্ছে ক্যান্সেলড স্টিমিউলাস। তো এর সঠিক উত্তর কি হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। 11 নম্বর কোশ্চিন, আমরা এর আগে একটা কোশ্চিন ছেড়ে এসেছিলাম, এখানে দেখুন 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিনে বলা হচ্ছে, কুকুরের ওপর গবেষণা করেছেন, কে কুকুরের ওপরে গবেষণা করেছেন? অপশন এ স্কিনার, অপশন বি প্যাভলভ, অপশন সি থর্নডাইক নাকি অপশন ডি স্পিয়ারম্যান। তো এর 3 নম্বর প্রশ্নের উত্তরটাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কুকুরের ওপর পরীক্ষা বা গবেষণা কে করেছিলেন। অপশন নম্বরটা লিখে দিবেন যে 3-এর কী উত্তর হচ্ছে, 3 লিখে আপনারা একটা অপশন উল্লেখ করবেন এবং এখানে 11 নম্বর কোশ্চেন শেষে যেটা বললাম সেটা, এগুলো আপনারা করবেন। হ্যাঁ, তো আমি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্যে আমি একটা কয়েকটি কোর্স আপনাদের জন্য লঞ্চ করেছি, সেইগুলোর মধ্যে আমাদের আগামী 20 সেপ্টেম্বর 2024 এই তারিখে আমরা একটা ম্যাথের পেইড ব্যাচ চালু করেছি। তো আপনারা অনেকেই নাম লিখিয়েছেন, অনেকেই অ্যাডমিশন নিয়ে নিয়েছেন। হ্যাঁ, আপনারা যারা এখনও ভাবছেন ভর্তি হবেন, তো আমার সাথে যোগাযোগ করে নাম লিখিয়ে নিন। হ্যাঁ, তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে নিয়ে আমরা ক্লাসগুলো স্টার্ট করতে পারবো। ওকে, হ্যাঁ, হাতে যেহেতু সময় কম, আপনারা যদি সেলফ স্টাডি করতে পারেন, সেলফ স্টাডির জন্য সেগুলো নিয়ে নিতে পারেন। হ্যাঁ, তো এইগুলো আপনারা চ্যানেলের প্রতি বিশ্বাস রেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলের ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।